মারে, তোর মা মারা যাওয়ার সময় এই গরুটা তোর বিয়ের যৌতুক হিসেবে দিতে বলেছিল, তাই আমি তোর মায়ের কিছু গয়না আর এই গরুটা তোর যৌতুক হিসেবে দিলাম। তোকে আমি আশীর্বাদ করে দিলাম রে মা, স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করিস। বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। আমি চলে গেলে তোমাকে কে রান্না করে দিবে? সময় মতো কে তোমাকে ওষুধ দিবে? বাবা, তুমি চলো না আমার সাথে। পাগলি মেয়ে আমার, এটা হয় নাকি আবার রে? তুই তোর একেবারেই চলে যাচ্ছিস না রে মা। মাঝে মাঝে তো তুই জামাইকে নিয়ে আসবি বেড়াতে, তাই না? এখন অনেক রাত হয়েছে, চলে যা মা। চলো টুনি, মন খারাপ করো না, আমি কালকেই তোমাকে আবার নিয়ে আসবো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। এরপর টুনি তার বাবাকে বিদায় জানিয়ে বিয়ের যৌতুকের দেওয়া গরুটি নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। ওইদিকে টুনির শাশুড়ি বরণডালা সাজিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নতুন বউ আসার সাথে সাথেই সে তাদেরকে বরণ করে ঘরে তোলে, সাথে গরুটাকেও। বউ দেখে সুখী বলে, বাহ, ভারী মিষ্টি বউ তো, তোমাদের চোখ আছে বলতে হবে। তো সাথে এই গরুটা এনেছো কেন? হ্যাঁ, ওটা বউয়ের মা রেখে গেছে, তাই মায়ের স্মৃতি ধরে রাখতে গরুটাকে সাথে নিয়ে এসেছে বৌমা। বাবা, ভালোই তো। তো তোমরা তোমাদের বউকে ঘরে তুলে নিয়ে যাও, আমি বরং এবার আসি। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। নতুন বউকে দেখে মিনু আর টোনার দিন ভালোই কাটছিল। একদিন তাদের গরুটি একটি বাচ্চা দেয়, আর এতে করে টুনির কপালও খুলে যায়। বৌমা, একটা কথা বলি শোনো, তোমার গাভীটার তো বাচ্চা হয়েছে, এখন অনেক দুধ দিবে গাভীটা। এই গাভীটার দুধ বিক্রি করে সব টাকাগুলো সংসারে দিবে কেমন? আর এখন থেকে সংসারটা তো তোমারই, তাই না? আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে টুনি গাভীর দুধ দহন করত আর সেগুলো বিক্রি করে দিত। একদিন টোনা তার বউ আর মাকে ডেকে বলে, মা, আমাকে ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাহিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। এরপর টোনা টুনি ঘরে চলে যায়। এরপর টুনি টোনাকে বলে, এই তো মাত্র কদিন হলো বিয়ে করেছো, এখনই তোমাকে বাইরে যেতে হবে? টুনি, আমার যাওয়াটা খুব প্রয়োজন, নয়তো ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যেও। এরপর টোনা শহরে চলে যায়, আর বাড়িতে টুনি আর মিনু থাকে। টুনি তার গরুর দুধ বিক্রি করে অনেক টাকা পেত, আর সেই টাকা তার শাশুড়িকে দিত। এসব দেখে মিনুর লোভ আরো বেড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। গরুর বাচ্চাটাকে মিনু টাকার লোভে বিক্রি করে দেয়। এইদিকে বাচ্চা ছাড়া গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরপর একদিন, বৌমা, তোমার এই গাভীটা দুধ দেওয়া বন্ধ করলো কেন বলো তো? মা, আপনি যে গাভীর বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, এর জন্যই গাভী দুধ দিচ্ছে না। এখন আমার গাভীর দুধ পেতে চাইলে আপনাকে পরবর্তী বাচ্চার জন্য অপেক্ষা করতে হবে। টুনির এসব কথায় মিনু রাগ করে চুপ করে থাকে। এরপর যখন টুনি ঘরে যায়, তখন মিনু গাভীটাকে খুব মারে। মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত করে দেয়, আর বলতে থাকে, তুই আমাকে দুধ দিবি না আর আমি তোকে খেতে দিব? কখনোই না। আজ থেকে আমার বাড়ির খাবার তোর জন্য বন্ধ। তোর মালকিন তোকে কোথা থেকে খাবার এনে খাওয়ায়, সেটা আমি মাথায় রাখি না। এই বলে মিনু গাভীর সামনে থেকে খাবারগুলো নিয়ে চলে যায়। এরপর টুনিকে ডেকে বলে, টুনি, তোমার গাভীর খাওয়া আজ থেকে বন্ধ। যতদিন পর্যন্ত না ও দুধ দিচ্ছে, ততদিন পর্যন্ত আমার বাড়ির দানা একটাও গাভীর মুখে উঠবে না, এই বলে দিলাম। আর তোমার গাভীকে তুমি কি খাওয়াবে সেটা তোমার ব্যাপার বৌমা। আর আমার সামন থেকে তোমার এই গাভীকে সরিয়ে নিয়ে যাও তো। এত এত গোবর আমি আর দেখতে পাচ্ছি না। মা, ও মা, আপনার কি এসব করা ঠিক হচ্ছে? ও তো একটা নিষ্পাপ প্রাণী, ওর উপর এতটা কঠোর হবেন না মা। ওর উপর কঠোর হওয়া ঠিক হচ্ছে না মা। কি বললে বৌমা? তুমি এখন আমাকে ঠিক ভুল শিখাবে নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এতই যেমন গাভীর উপর ধরো, তো যাও, ওর সাথে গিয়ে তুমিও থাকো, বুঝেছো?
এরপর মিনু গাভী সহ টুনিকে আলাদা করে দেয় আর টুনি মনে মনে ভাবতে থাকে, টোনাও তো বাড়িতে নেই আমাকে সাহায্য করার জন্য। মা তো আমাকে আলাদা করে দিল। এখন আমাকে নিজের রাস্তা নিজেকেই ভেবে নিতে হবে। আমি বরং গরুর গোবরগুলোকে কাজে লাগাই। এরপর টুনি তার গাভীর যে গোবরগুলো হয় সেগুলো সংগ্রহ করে বড় একটা গর্তে রাখে। সেখান থেকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপন্ন করে। সেই গ্যাস আশেপাশে সাপ্লাই দিয়ে অনেক টাকা পায়। আমি তো একটা কাজে সফল হলাম। এখন তো আমার আর গাভীর জন্য খাবারের চিন্তা করতে হবে না। আমি গাভীর জন্য খাবার কিনতে পারবো। আমার গাভী তো অনেক গোবর দেয়। আমি সেগুলো দিয়ে জৈব সার বানানোর চেষ্টা করব। তারপর সেগুলো বাজারে বিক্রি করে দিব। টুনি তার পরিকল্পনা মাফিক গোবর দিয়ে জৈব সার তৈরি করে আর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকে। হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আমার তো এখন বেশ টাকা হয়েছে। এই টাকাগুলো দিয়ে আমি আরো কিছু গাভী কিনে সেগুলোর গোবর দিয়ে গ্যাস সারে পরিণত করব আর সেগুলো ব্যবহার করব। আর যখন বাচ্চা দেবে তখন দুধগুলো বিক্রি করব। আর বাচ্চা বড় হলে সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। এরপর টুনি তার পরিকল্পনা মাফিক সব কাজ করে ফেলে। ওইদিকে মিনু এসব দেখে আর ভাবে, এই মেয়ে তো মনে হচ্ছে টাকার কুয়ো বানিয়ে ফেলেছে। একে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একদম উচিত হয়নি। ইস, এত বড় ভুল আমি কি করে করলাম। এ উপরওয়ালা, আমি এখন কি করব? আমি বরং এক কাজ করি, টোনা ফিরে আসার আগেই টুনির কাছে ক্ষমা চেয়ে নেই। নয়তো টোনা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে। এরপর মিনু টুনির কাছে যায় আর টুনিকে বলে, মা টুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা, আর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছি। তুমি এখন বাড়ি ফিরে চলো মা। কি মা, আপনি ক্ষমা চাইছেন কেন? মায়ের হাত থাকে সন্তানের মাথায় আশীর্বাদ করার জন্য, পায়ে নয় মা। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই মা। আপনি আমার বাড়িতে চলে আসুন। আপনার ছেলে ফিরে এলে আমরা একসাথে 3 জন থাকবো। আচ্ছা ঠিক আছে বৌমা। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন টোনাও ফিরে আসে আর টুনিরা তো উন্নতি দেখে অবাক হয়ে যায়। সত্যি টুনি, তুমি আমার যোগ্য বউ। হ্যাঁ রে বাবা, বৌমা হলো আমাদের ঘরের লক্ষ্মী। এরপর থেকে তারা 3 জন মিলে একই সাথে একই বাড়িতে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। খা মা খা, ভালো করে খা। এই যে এই বড় মাছের মাথাটা তুই খা। তুই মাছের মাথা খেতে ভালোবাসিস বলে আমি নিজ দায়িত্বে বৌমাকে দিয়ে মাছের মাথা রান্না করিয়েছি। তুই কি আরো ভাত নিবি রে মা? উরি বাবা রে, উরি বাবারে, কি ঝাল কি ঝাল। মা, ও মা, আমার যে মুখ চলে গেল মা, চলে গেল। বৌদি মাছের মাথায় অনেক ঝাল দিয়েছে। মা গো, জল দাও, আমায় জল দাও। তোর ঝাল লেগেছে মা? ঝাল লেগেছে? দাঁড়া বৌমা, এই বৌমা, তাড়াতাড়ি জল ঢেলে দিয়ে যাও তো। আমার মেয়েটার যে ঝাল লেগেছে। আরে ও বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি যাচ্ছি, এখনই জল নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি রান্নাঘর থেকে 1 বালতি জল নিয়ে আসে আর মুন্নির কাছে গিয়ে মুন্নির শরীরে সেই জলগুলো ঢেলে দেয়। হায় হায় হায়, এটা তুমি কি করলে নাকি? হ্যাঁ, আমার মেয়ের শরীরে তুমি জল ঢেলে দিলে কেন? আমার মেয়েটা যে একদম ভিজে গেল। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন মা, আমার কি দোষ? আর আপনি তো বললেন জল ঢেলে দিতে, তাই তো মুন্নির ওপরে জল ঢেলে দিয়েছি। দেখেছেন মা, আমি আপনার কত ভালো বৌমা, অক্ষরে অক্ষরে সব কথা পালন করি আপনার। হায় 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 রে, ওরে আমার বোকা বৌমা রে, জল ঢেলে দেওয়া মানে ওর গায়ে নয় গ্লাসে জল ঢেলে দিতে বলেছি।
দেখো মা দেখো, তোমার বোকা বউয়ের জন্য আমার কি দশা হলো। আমি তোমাকে কতবার করে বলেছি দাদা বিদেশ থেকে বাড়ি ফিরে আগেই বৌদিকে তুমি তাড়িয়ে দাও, আর পরে দাদাকে বুঝিয়ে নতুন করে একটা বিয়ে করাবো। যতদিন তুমি তোমার ছেলের বউকে তাড়াওনি ততদিন তার এমন অত্যাচার আমাদের সহ্য করতে হবে। তোমরা এভাবে আমাকে বলছো কেন? আমি কি ভুল করেছি বলো? আমি যা বুঝতে পেরেছি আমি তো তাই করেছি। থাক বৌমা থাক, তোমাকে বলাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার আমার ছেলেটা বাড়িতে ফিরুক, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর একটা বিয়ে দিয়ে আমি ঘরে চালাক বউ নিয়ে আসবো। যাও যাও, তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, রান্নাঘরে গিয়ে বাকি রান্না শেষ করো। যত সব, এই বোকা বউ আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। মিনুর এমন কথা শুনে টুনি রান্নাঘরে যায়, আর রান্নাঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শাশুড়ি মা আর মুন্নি যে আমাকে সবসময় কেন বোকা বলে আমি বুঝি না বাবু। আমি তো সবসময় ঠিক কাজই করি, তবুও তারা আমাকে বকাবকি করে। আমার আর ভালোই লাগে না, আর আমি তো বুঝতেই পারছি না যে আমি কি বোকামো করি। এ কথা বলে টুনি রান্নায় মন দেয়, আর রান্না শেষ করে টুনি একটা ঝাড়ু নিয়ে মুন্নির ঘরে যায়। বাবা মুন্নি, তোমাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর লাল লিপস্টিক দিয়েছো, কোথায় যাচ্ছ গো এত সেজে গুজে? আর বলো না বৌদি, এই লাল লিপস্টিকটা প্রায় শেষের দিকে, তাই এই লাল লিপস্টিকটা কিনতে যাচ্ছি বাজারে। তুমি ঘর ঝাড়ু দিতে এসেছো? ঠিক আছে, তাড়াতাড়ি ঝাড়ু দাও, আমি বরং বাজারে যাই। লিপস্টিক আবার কিনতে হয়? আচ্ছা, সব জিনিসই তো গাছে ধরে, লিপস্টিক গাছে ধরলে কেমন হয়? আরে আরে, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। মুন্নির যত সব লিপস্টিক আছে, সব রঙের লিপস্টিক যদি চাষ করি তাহলে তো আর মুন্নিকে লিপস্টিক কিনতেই হবে না। তাহলে যাই, সব লিপস্টিক নিয়ে পাশের জমিতে রোপণ করি। এই কথা বলে টুনি মুন্নির যতগুলো লিপস্টিক ছিল সব লিপস্টিক গুলো নিয়ে বাড়ির পাশের বাগানে যায়, আর একে একে সব লিপস্টিক গুলো জমিতে রোপণ করে দেয়। এরপর, মা ও মা, কোথায় কোথায় গো তুমি? আমি আমার ঘরের মধ্যে একটা লিপস্টিকও খুঁজে পাচ্ছি না। বৌদি ও বৌদি, তুমি কি আমার লিপস্টিক গুলো নিয়েছো নাকি বলো তো? মা ও মা, তুমি তোমার লিপস্টিকের খোঁজ করছো মুন্নি? আরে আমি তো ওগুলো রোপণ করে দিয়েছি, যাতে করে আর তোমার কখনো লিপস্টিকের কমতি না হয়। তাই তো আমি লিপস্টিকের গাছ হওয়ার জন্য সব লিপস্টিক পাশের জমিতে রোপণ করে দিয়েছি। ভালো করেছি না বলো? হায় হায় মা, তোমার বোকা বউয়ের কথা শোনো মা, তোমার বোকা বউ নাকি লিপস্টিক চাষ করেছে। আমার এত দামি দামি লিপস্টিক সব মাটিতে পুঁতে নষ্ট করে দিয়েছে। মা, তুমি তোমার বোকা বউয়ের বিচার করো, নইলে কিন্তু আমি এর একটা হেস্ত করবো, এই বলে দিচ্ছি। মুন্নির এমন কথা শুনে মিনু একটা লাঠি নিয়ে এসে টুনিকে রাতের বসে অনেক কাঁদতে থাকে, আর বলতে থাকে, তোর লিপস্টিক চাষ আজ আমি বের করে দেব। মর মর তুই, তোর মতো বোকা বউ আমার আর চাই না। তুই যে আমার মেয়ে সবগুলো লিপস্টিক নষ্ট করে দিয়েছিস, তোর বোকামো আজ আমি বের করবো। মারতে মারতে তোকে আমি মেরেই ফেলবো। ছাড়ুন আমাকে মা, ছাড়ুন, আমাকে বড্ড লাগছে মা, আর আমাকে এভাবে মারবেন না মা, আমাকে ছাড়ুন। আমি তো লিপস্টিক নষ্ট করিনি, আমি লিপস্টিক চাষ করেছি, আমি তো মনে ভালো করেছি মা। মা আমাকে ছাড়ুন মা, ছাড়ুন। মিনু যখন এভাবে টুনিকে মারছিল, ঠিক সে সময় একটা গাছের ডালে বসে একটা পরী এর সব দৃশ্য দেখছিল। আহারে, বোকা বউটা তার বোকামির জন্য শাশুড়ির হাতে কত মার খাচ্ছে। আচ্ছা, আমি তো একটা পরী, আমি তো জাদু দিয়ে টুনির বোকামোকে সত্যি করতে পারি, তাহলে ওই বোকা টুনি তার শাশুড়ি আর ননদের কাছে আর খোঁটা শুনবে না। এই কথা বলে পরী টুনির লিপস্টিক চাষের জমিতে যায়, আর সেই জমিতে গিয়ে জাদু প্রয়োগ করে। এরপর পরী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা, কাল তো আমার শাশুড়ি মা লিপস্টিক চাষের জন্য আমাকে অনেক মেরেছে, যাই আজকে সব লিপস্টিক জমি থেকে তুলে নিয়ে আসি। শাশুড়ি মা যখন বলেছে লিপস্টিক চাষ করলে গাছ হয় না, তাহলে ওরাই ঠিক, আমি বুঝি বোকামো কাজ করেছি। আরে আরে, এ কি, আমি কালকে যে রঙের লিপস্টিক গুলো চাষ করেছিলাম সেই রঙের কিনা গাছ হয়েছে, আবার দেখছি লিপস্টিকও ধরেছে।
আর কালকে আমাকে মা শুধু শুধুই মেরেছিল। আমি এক্ষুনি মাকে আর মুন্নিকে ডেকে নিয়ে আসি। ওদেরকে দেখাতে হবে তাদের বৌমা সত্যি সত্যি লিপস্টিক চাষ করেছে। এই কথা বলে টুনি মিনু আর মুন্নিকে ডাকতে চায়। এরপর সে বাড়িতে গিয়ে তার শাশুড়ি এবং ননদকে সবটা খুলে বলে। সব শুনে মিনু তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো কি বৌমা? কাল দেখছি আমার হাতে মার খেয়ে তোমার কোনো শিক্ষাই হয়নি। সকাল হতে না হতেই উল্টো পাল্টা বকছো। একবার জমিতে গিয়ে দেখুন না মা, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। সত্যি আমার লিপস্টিক চাষ করা গাছ হয়েছে। মা চলুন না দেখবেন একবার। টুনির এমন জোড়াজুড়িতে মিনু আর মুন্নি টুনির সঙ্গে তাদের জমিতে যায় আর কি দেখে সত্যি সত্যি গাছে অনেকগুলো লিপস্টিক ধরেছে। ওরে মুন্নি, এসব আমি কি দেখছি রে কি মা? সত্যি সত্যি টুনির চাষ করা লিপস্টিক থেকে লিপস্টিকের গাছ বেরিয়েছে রে। আবার কিনা সেই গাছে লিপস্টিকও ধরেছে। এটা কি করে সম্ভব? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না মা। আমি তো দেখছি শুধু শুধু বৌদিকে বোকা বলেছিলাম, আর তুমিও তো বেচারিকে শুধু শুধুই মেরেছিলে। টুনি, মিনু, মুন্নি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক সে সময় একটা ঈগল সেখানে চলে আসে। আরে আরে বাহ, এই লিপস্টিক ক্ষেতটা কার? এত সুন্দর লিপস্টিক ধরেছে। এই ক্ষেতটা যার, আমি তাকে নগদ টাকা দিয়ে এই লিপস্টিক গুলো কিনে নিয়ে যেতে চাই। এই লিপস্টিক গুলো কি বিক্রি করবে? এই লিপস্টিক গাছগুলো আমার, আমি বিক্রি করবো লিপস্টিক গুলো। এই নাও, তোমাকে আমি নগদ কিছু টাকা দিলাম, আর কাল এসে সব লিপস্টিক গুলো আমি তুলে নিয়ে যাব, কেমন? মুন্নি, কালকে তো আমি তোমার অনেকগুলো লিপস্টিক নষ্ট করেছি। নাও এই টাকাগুলো নাও, এই টাকাগুলো দিয়ে তুমি লিপস্টিক কিনে নিও, কেমন? না না বৌদি, আমি এই টাকাগুলো নিতে পারবো না। তোমার বোকামির জন্যই এই টাকাগুলো আজ এসেছে। তুমি বোকামো না করলে তো আমরা বুঝতেই পারতাম না যে লিপস্টিকেরও আবার গাছ হয়। বৌমা, তুমি এই টাকাগুলো দিয়ে আরো কিছু লিপস্টিক নিয়ে এসো, আর সেই লিপস্টিক গুলো আমরা আমাদের জমিতে রোপণ করব, আর এবার আমরাও তোমাকে সাহায্য করব। সত্যি মা, সত্যি বলছেন? আমি এবার লিপস্টিক চাষ করে বোকামো করলে আপনি রাগ হবেন না তো? আমাকে আর মারবেন না তো মা? আর গালিও দেবেন না কিন্তু? না রে মা, তোর বোকামোর চাইতে যে বিশ্বাসের জোর অনেক বেশি, তাই তোকে আমি কিছু বলবো না। যা মা যা, এই টাকাগুলো দিয়ে লিপস্টিক কিনে নিয়ে আয়। মিনুর এমন কথা শুনে টুনি তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর থেকে বোকা বউ টুনি লিপস্টিক চাষ করতে থাকে। তার পাশাপাশি মিনু এবং মুন্নিও টুনিকে লিপস্টিক চাষ করতে সাহায্য করতে থাকে। এক বনে টোনা তার স্ত্রী টুনি ও তাদের মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টোনা ছিল একটু বোকা স্বভাবের, যে যাই বলতো সে সেটাই বিশ্বাস করত। কিন্তু টোনা একজন সৎ পাখি ছিল। টোনা তার একখণ্ড জমিতে সবজি চাষ করে তার সংসার চালাতো। টোনা এবার তার জমিতে বাঁধাকপি চাষ করেছে। আরে বা টোনা, এবার তো আমাদের জমিতে বাঁধাকপির ফলন বেশ ভালোই হয়েছে দেখছি। হ্যাঁ টুনি, আমার এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। বাজারে তো বাঁধাকপির চাহিদা ভালোই দেখছি, কারণ এখন তো শীতকাল। টোনা, আমি বলি কি, এখন কিছু বাঁধাকপি তুলে বাজারে নিয়ে যাও তো। চলো, আমিও তোমার সাথে বাঁধাকপি তুলতে সাহায্য করি। এরপর টোনা টুনি তাদের জমি থেকে কিছু বাঁধাকপি তুলে নেয়, আর টোনা সেসব বাঁধাকপি নিয়ে বাজারে যায়। আর বাজারে বাঁধাকপির চাহিদা ভালো থাকায় টোনা বেশ কিছু টাকা উপার্জন করে। এক নিমিষেই টোনার সব বাঁধাকপি বিক্রি হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বাঁধাকপি বিক্রি করে টোনা তার পরিবার নিয়ে অনেক সুখেই দিন পার করছিল। কিন্তু টোনার এই সুখের ওপর নজর পড়ে ওই জঙ্গলের এক যজ্ঞু কাকের। যজ্ঞু কাক ছিল ভীষণ লোভী আর হিংসুটে একটা পাখি। কি ব্যাপার, টোনার সামান্য বাঁধাকপি বিক্রি করে এত বড়লোক হয়ে যাচ্ছে? টোনার বাঁধাকপির ফলন ভালো হওয়ায় বাজারের সবাই তো টোনার কাছ থেকেই বাঁধাকপি কিনে নেয়।
আর আমার কাছ থেকে কেউ বাঁধাকপি নেয় না। কি ভেবেছিস কি তুই টোনা, তুই বাজারে বাঁধাকপি বিক্রি করবি আর আমি বাড়িতে পচা বাঁধাকপি নিয়ে বসে থাকবো? না না, এটা কিছুতেই হতে পারে না। তোর ব্যবস্থা এবার আমি করবই করব। এই বলে যজ্ঞ কাক মনে মনে একটা বুদ্ধি বের করে। আর একদিন রাতে যজ্ঞ টোনার জমিতে যায়। এদিকে চারদিক কুয়াশায় ঘেরা। ওরে বাবা, কি যে শীত পড়েছে, ঠান্ডায় আমি জমে যাচ্ছি। না না, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। এই বলে যজ্ঞ তার পোটলা থেকে একটি ফরমালিন জাতীয় ঔষধের শিশি বের করে আর একটা ইনজেকশনও বের করে। এরপর যজ্ঞ ওই ইনজেকশনের সাহায্যে টোনার জমির প্রত্যেকটি বাঁধাকপিতে সেই ফরমালিনগুলো ঢুকিয়ে দেয়। এরপর যজ্ঞ হাসতে হাসতে বলে, আমার মিশন সাকসেসফুল হয়েছে টোনা। এবার আমি দেখব তোর থেকে বাঁধাকপি কে কেনে। এমন ওষুধ দিয়েছি না যে বাঁধাকপি খেলে সব পাখিও অসুস্থ হয়ে পড়বে আর তোর ব্যবসায় লাল বাতি ধরে যাবে। হা হা হা। এই বলে যজ্ঞ কাক হাসতে থাকে আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর সকালবেলা টোনা প্রতিদিনের মতো বাঁধাকপি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আর আজকেও টোনার সব বাঁধাকপি বিক্রি হয়ে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা ঘটে আসল ঘটনা। টোনা যখন সকালে বাজারে বাঁধাকপি বিক্রি করছিল, এমন সময় সব পাখিরা টোনার কাছে আসে। একে টোনা দাদা, তুমি আজকেও কি বাজারে ফরমালিন মেশানো বাঁধাকপি নিয়ে এসেছো? টোনা দাদা, তোমাকে আমরা সৎ পাখি ভেবেছিলাম, কিন্তু তোমার ব্যবসা ভালো করার জন্য তুমি বাঁধাকপিতে ফরমালিন মিশিয়েছো। তুমি কি জানো না যে ফরমালিন পাখিদের জন্য কতটা ক্ষতিকর? তোমরা এসব কি বলছো সুখী দিদি? আমি আবার কখন ফরমালিন মেশালাম? বিশ্বাস করো তোমরা, আমি এমনটা করিনি। বিশ্বাস? তাও আবার তোকে? কখনোই না। তোকে আমরা অনেক বিশ্বাস করতাম। তবে আর নয়, তোকে এবার আমরা শাস্তি দেব। হ্যাঁ মিঠু দাদা, তুমি ঠিক বলেছ। এই অসৎ টোনাকে শাস্তি দেওয়া উচিত। ভাগ্যিস গতকাল সবজি কাটার সময় আমি বুঝতে পেরেছিলাম যে এতে ফরমালিন আছে। কি যে বিশ্রী গন্ধ! তাই তো আমি তাড়াতাড়ি করে বনের সবাইকে সাবধান করে দিয়েছিলাম, যাতে করে টোনার এই বাঁধাকপি আর কেউ না খায়। এই সবাই দাঁড়িয়ে আছো কেন? মারো মারো এই টোনাকে, যাতে করে বাজারে আর কখনো সবজি নিয়ে আসতে না পারে। এই বলে সব পাখিরা টোনাকে মারতে থাকে আর মেরে টোনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর টোনা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে আর সব ঘটনা টুনিকে খুলে বলে। একি টোনা, তুমি এসব কি বলছো? আমাদের জমির বাঁধাকপিতে ফরমালিন মেশানো আছে। কে কে করলো এমন কাজ? টোনা, এখন আমাদের কি হবে টোনা? মেয়েটাকে আমরা কি খাওয়াবো? আর এই সংসারটা কি করে চালাবো বলো? এসব বলে টোনা আর টুনি ভীষণ কাঁদতে থাকে। শুরু হয় টোনার জীবনে করুণ কষ্টের দিন। টোনা বনের অনেকজনের কাছে কাজের জন্য যায়, কিন্তু কেউই টোনাকে কোনো কাজ দেয় না। সবাই টোনাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এদিকে ছোট্ট টুনটুন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। মা মা, আমার যে বড্ড খেতে পেয়েছে মা, আমাকে তুমি খেতে দাও। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাবা তো কাজ খুঁজতেই গেছে, আর একটু ধৈর্য ধর মা। তোর বাবা একটা কাজ পেলে আমাদের আর খাওয়ার অভাব হবে না রে মা। এসব বলে টুনটুন ও টুনি দুজনেই কাঁদতে থাকে। আর এদিকে টোনা পাগলের মতো কাজ খুঁজতে থাকে। আর টোনা কোনো কাজ না পেয়ে সেখানে একটা কচু জমির পাশে বসে কান্না করছিল। হে ঈশ্বর, এখন আমি কি করব? আমি কোনো অপরাধ না করে বনের সবার কাছে অপরাধী হয়ে গেলাম। এখন যে কেউ আমাকে সাহায্য করছে না। ঈশ্বর, এখন আমি স্ত্রী সন্তানের মুখে কি করে খাবার তুলে দেব? এসব বলে টোনা জোরে জোরে কাঁদতে থাকে। এমন সময় সেই কচু জমি থেকে একটা ডাইনি বেরিয়ে আসে।
আর ডাইনিকে দেখে টোনা ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে কে তুমি? তুমি দেখতে এত ভয়ঙ্কর কেন? দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আমাকে দেখে তুই ভয় পাস না রে। আমি হলাম এই কচু জমির ডাইনি। আমি অসহায় দরিদ্র পাখিদের সাহায্য করি। এখন বলতো তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করতে চাই। বল বল, তাড়াতাড়ি বল, কি হয়েছে তোর? ডাইনির কথা শুনে টোনা কিছুটা স্বস্তি পায় আর ডাইনিকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে ডাইনি বলে, ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া, আমি তোর সমস্যার সমাধান করছি। তুই কোনো চিন্তা করিস না। এই বলে ডাইনি তার কচু জমির ওপর জাদু করে। আর জাদু করে আর কচু বাগানের সব কচু গাছে একটা করে সোনার বাঁধাকপি ধরিয়ে দেয়। আরে আরে ডাইনি, এসব আমি কি দেখছি? কচু গাছে সোনার বাঁধাকপি? হ্যাঁ রে, তুই ঠিকই দেখছিস। আমি এই কচু গাছে সোনার বাঁধাকপি দিয়ে সব অসহায় পাখিদের সাহায্য করি। নে নে, তোর যত খুশি সোনার বাঁধাকপি ছিঁড়ে নে তো। আর শোন, তোর যখনই প্রয়োজন হবে তুই আমার কাছ থেকে এসে সোনার বাঁধাকপি নিয়ে যাবি, কেমন? ডাইনির কথা শুনে টোনা ভীষণ খুশি হয় আর কচু গাছ থেকে কয়েকটা সোনার বাঁধাকপি ছিঁড়ে নেয় আর ডাইনিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। আর সেসব সোনার বাঁধাকপি বিক্রি করে টোনা তার পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।